হ্যালো এভরিওয়ান। আমরা আগের দিন লাস্ট ক্লাসে তোমাদেরকে বলে দিয়েছিলাম যে আজকে আমরা কি স্টার্ট করব, স্নায়ুতন্ত্র। তোমরা ক্লাসগুলো ঠিকঠাকভাবে দেখছো তো? তো আজকে স্নায়ুতন্ত্র। ওকে, নার্ভাস সিস্টেম। দেখো, নার্ভাস সিস্টেম, তোমরা নার্ভাস শব্দটা দেখেই নার্ভাস হয়ে যাওয়ার কোনো কারণ নেই, কারণ এই চ্যাপ্টারটা খুব ইজি, টপিকটাও খুব ইজি। তো আমরা উদ্দীপক, হরমোন, চলন গমন, মানে এই টপিকগুলোর সঙ্গে আমরা সম্পর্কযুক্ত, এগুলো আমরা পড়েছি। আজকে আমরা দেখব যে স্নায়ুতন্ত্র জিনিসটা কি। স্নায়ুতন্ত্রটা হচ্ছে, যেমন আমরা প্ল্যান্টের যে উদ্দীপক, মানে কি যেগুলো যে তোমার ন্যাস্টিক চলন, ট্রপিক চলন, এগুলো পড়েছি, তেমনি আমাদের মানব শরীরে উদ্দীপনা সৃষ্টি করার জন্য বা এক জায়গা থেকে আরেক জায়গায় উদ্দীপনা পরিবহন করার জন্য স্নায়ুতন্ত্রের সাহায্য আমাদের দরকার পড়ে। কেমন? দেখো, যখন আমরা জোরে দৌড়ানোর সময় আমরা হাঁপিয়ে যাই, তখন কি করে স্নায়ুতন্ত্র আমাদের শরীরে অনবরত অক্সিজেন, গ্লুকোজ সরবরাহ করে। তাহলে যদি স্নায়ুতন্ত্র না থাকতো, তাহলে আমরা কি অক্সিজেনটা এত তাড়াতাড়ি পেতাম না। তাহলে স্নায়ুতন্ত্র কি করছে, আমরা যখন কোনো কাজ করছি বা আমরা যখন খুব নার্ভাস হয়ে যায়, যখন আমাদের মধ্যে কি করে, তখন আমাদের মধ্যে অক্সিজেন এবং গ্লুকোজ সরবরাহ করে। ওকে, এবার এই যে স্নায়ুতন্ত্র, এখানে ফার্স্টেই এটি কি, এটি হচ্ছে একটি ভৌত সমন্বয়কারী। এইবার এটি তো কিছু, স্নায়ুতন্ত্র তো কোনো কিছু দুটো পার্টিকুলার তিনটে উপাদান দিয়ে গঠিত, তেমনই এটি কি দিয়ে গঠিত, স্নায়ুকোষ ও নিউরোগ্লিয়া। ঠিক আছে, তাহলে নিউরোগ্লিয়া ও স্নায়ুকোষ কি, স্নায়ুতন্ত্রের দুটি উপাদান। তাহলে আমরা যদি এখানে লিখি স্নায়ুতন্ত্রের দুটি উপাদান, একটা হচ্ছে স্নায়ুকোষ, আরেকটি হচ্ছে নিউরোগ্লিয়া। ওকে, এবার বলেছে স্নায়ুতন্ত্র কি, কাকে বলে। স্নায়ুতন্ত্র হচ্ছে স্নায়ুকোষ ও নিউরোগ্লিয়া দিয়ে গঠিত যে তন্ত্রের দ্বারা প্রাণীদেহে কি হয়, উদ্দীপনার যে সংবেদনশীলতা যখন আমরা ফিল করি, সেই উদ্দীপনাটা গ্রহণ, উদ্দীপনায় সাড়া দিয়ে পরিবেশের সঙ্গে সামঞ্জস্য রক্ষা এবং দেহের বিভিন্ন যন্ত্রতন্ত্রের মধ্যে সমন্বয় সাধন হয়, তাকে বলা হয় স্নায়ুতন্ত্র। আমি ফার্স্টেই বলেছিলাম যে এটা কি ভৌত সমন্বয়কারী। আমি যখন আগের দিন যখন হরমোন করিয়েছিলাম, তখন আমি বলেছিলাম যে আমাদের দেহের মধ্যে যে বিভিন্ন কাজ কারবার গুলো হয়, সেগুলো কিন্তু একে অপরের সাথে সমন্বয়, একে অপরের সাথে কিন্তু সম্পর্ক যুক্ত। তেমনি কি বলেছে, তাহলে স্নায়ুতন্ত্র কাকে বলে, স্নায়ুকোষ ও নিউরোগ্লিয়া দিয়ে গঠিত যে তন্ত্রের সাহায্যে প্রাণীতে কি হয়, উদ্দীপনায় সাড়া দেওয়া, উদ্দীপনা গ্রহণ এবং পরিবেশের সঙ্গে সামঞ্জস্য রক্ষা করা হয় এবং যন্ত্রতন্ত্রের মধ্যে সমন্বয় সাধন হয়, তাকে স্নায়ুতন্ত্র বা নার্ভাস সিস্টেম বলে। আমরা দেখি না, যখন ধরো অনেকে সেন্সলেস হয়ে যায় বা কোনো কিছু শরীরের প্রবলেম হয়, কখনো শ্বাস নিতে প্রবলেম হয়, আমরা নার্ভ চেক করি, হাতে দেখি যে আমাদের পার মিনিট কতটা নার্ভ আমাদের ওঠানামা হচ্ছে, কতটা হচ্ছে। তো সেই জিনিসটাই হচ্ছে নার্ভাস সিস্টেম। ওকে, এবার হচ্ছে স্নায়ুতন্ত্রের কাজ কি। আমরা যদি এটা দেখি, আমি তোমাদেরকে জাস্ট বলে দিচ্ছি যে তোমাদের জানার জন্য যে স্নায়ুতন্ত্রের কি কি কাজ হয়। প্রাণীদেহের বিভিন্ন যন্ত্রতন্ত্রের মধ্যে যোগাযোগ রক্ষা, দুটো প্রাণী তার মধ্যে যে বিভিন্ন রকম অঙ্গ প্রত্যঙ্গ থাকে, একটার সঙ্গে সেটা আমার ব্রেনের সাথে হাত হতে পারে, আমার ব্রেনের সাথে আমার পা হতে পারে, সবকিছুর সঙ্গে যে তোমার যোগাযোগ রক্ষা করা হয়, সেটা কার কাজ, সেটা হচ্ছে স্নায়ুতন্ত্রের কাজ। সেকেন্ডলি, দেহের বাহ্যিক ও অভ্যন্তরীণ উদ্দীপনা গ্রহণ করা। কেমন? ধরো আমার হাতে চোট লাগলো, এটা আমি ফিল করলাম, আমার ব্রেনে আসলো, কার দ্বারা, এটার পিছনে কিন্তু স্নায়ুতন্ত্রের হাত আছে। এ কি করছে, এখান থেকে আমাদের এরপরে যখন আমরা নিউরন পড়বো, তার ভাগ পড়বো, তখন তোমরা বুঝতে পারবে সংজ্ঞাবাহ আজ্ঞাবাহ নিউরন একে অপরের সাথে কানেক্টেড হয়ে কি করছে, আমার এই যে হাতে লেগেছে সেটা আমার ব্রেন পর্যন্ত পৌঁছে দিচ্ছে, যার ফলে আমরা বুঝতে পারছি যে হ্যাঁ আমাদের হাতে লেগেছে।
তো কি দেহের বাহ্যিক ও অভ্যন্তরীণ উদ্দীপনা গ্রহণ করা, উদ্দীপনায় সাড়া দিয়ে নিজ নিজ পরিবেশের সঙ্গে সম্পর্ক সামঞ্জস্য করা, দেহস্থ বিভিন্ন পেশি সংকোচন এবং বিভিন্ন গ্রন্থির ক্ষরণে সহায়তা করা। এবার দেখো এখানে কি বলেছে, দেহস্থ বিভিন্ন পেশি সংকোচন। পেশি সংকোচন মিন্স ধরো আমার কোনো একটা গরম জায়গায় আমি হাত দিলাম, হঠাৎ করে হাতটা আমি সরিয়ে নিলাম, আমার তো হাতটা সরলো সেখান থেকে, সেটা আমি কার দ্বারা বুঝতে পারলাম, সেটা আমি বুঝতে পারলাম স্নায়ুতন্ত্রের দ্বারা। নেক্সট এখানে কি বলেছে যে বিভিন্ন গ্রন্থির ক্ষরণে সহায়তা করা। আমি যখন আগের দিন তোমাদেরকে হরমোন পড়িয়েছিলাম তখন তোমরা দেখেছিলে যে যখন আমাদের উদ্দীপক আমাদেরকে, যখন আমাদের রাগ হয়, যখন আমাদের ভয় পায়, তখন কি হয়, অ্যাড্রিনালিন হরমোন ছড়িত হয়। সেটা আমরা কোথা থেকে বুঝতে পারি, সেটা আমাদের গ্রন্থি আমাদেরকে সাড়া দেয় এবং সেখান থেকে আমরা বুঝতে পারি। ওকে, এইবার আসছে স্নায়বিক পথ, যেটা আমি তোমাদেরকে বললাম যে কিভাবে আমরা বুঝতে পারি যে হাত থেকে ব্রেন পর্যন্ত আমাদের কি হচ্ছে, যে আমরা এই স্নায়ুতন্ত্রের যে উদ্দীপনাটা সেটা আমরা বুঝতে পারছি। দেখো সকল জীবের বৈশিষ্ট্য সংবেদনশীলতা একটি উদ্দীপনায় সাড়া দেয়। যে গ্রাহক থেকে উদ্দীপনা, দেন সংজ্ঞাবহ নিউরন, দেন আজ্ঞাবহ নিউরন। ঠিক আছে, এখানটাতে এই জায়গাটা তোমরা স্কিপ করে যাও। দেন দেখো আমাদের যে স্নায়ুতন্ত্রের যে মানে পরপর একটা স্টেজ আছে না, যে এই উদ্দীপনা থেকে গ্রাহক থেকে এই জায়গাটা যদি আমাদের একটা মানব শরীরের বর্ণনা দেওয়া হয়, আমরা মাথা, চোখ, নাক, কান এখান থেকে আমরা যেমন বর্ণনা দিতে পারি, তেমনি স্নায়ুতন্ত্র কিভাবে কাজ করে তার একটা বর্ণনা আছে। দেখো ফার্স্টে হচ্ছে তোমার কি, উদ্দীপনা। ওকে, তারপর কি হচ্ছে, উদ্দীপনা থেকে কোথায় যাচ্ছে, গ্রাহক যে গ্রহণ করে, গ্রাহক। তারপর কোথায় যাচ্ছে, সংজ্ঞাবহ নিউরন। তারপর সেখান থেকে কোথায় যাচ্ছে, স্নায়ু কেন্দ্র। তারপর সেখান থেকে কোথায় যাচ্ছে, আজ্ঞাবহ নিউরন। তারপর সেখান থেকে কোথায় যাচ্ছে, কারক। তারপর হচ্ছে সাড়া প্রদান, মানে দেন আমাদের মেন যে কাজটা, যেটার জন্য এত কিছু, সেটা। ওকে, এবার দেখো গ্রাহক কি। এখানে তোমরা দেখো গ্রাহক প্রাণীদের যে সকল অঙ্গ পরিবেশ থেকে উদ্দীপনা গ্রহণ করে। মানে আমি উদ্দীপনা কিভাবে গ্রহণ করতে পারি, আমি যদি ধরো একটা সাপ দেখি, আমি সেখান থেকে সরে যাচ্ছি, এটাও কিন্তু একটা উদ্দীপনা। তাহলে সেটার কাজ মানে সেটা এখানে গ্রাহক হিসেবে কে কাজ করছে, আমার চোখ। আমি নিশ্চয় কান দিয়ে সাপটা দেখছি না, আমি চোখ দিয়ে দেখছি। চক্ষু, ত্বক, আমার যখন তাপ লাগছে সেটা আমার কোথায় এসে তাপ লাগছে, ত্বকে, স্কিনে। তাহলে সেখানে গ্রাহক হিসেবে কে কাজ করছে, ত্বক। তারপর কি আসছে, কর্ণ। আমি যখন ধরো কোনো বাজ পড়ার আওয়াজ শুনি, তখন আমরা কানটা এইভাবে ধরি, বা আমাদের কোনো ভয়ঙ্কর কোনো আওয়াজ পেলাম সে জায়গা থেকে সরে যায়। তাহলে এখানে কার কাজ হচ্ছে, এখানে কর্ণ মানে কান। নাসিকা মানে নাক। যখন আমরা কোনো বাজে স্মেল শুনতে পাই, মানে স্মেল পাই, তখন সেখান থেকে আমরা কি সেই জায়গাটা থেকে সরে আসি বা নাকে হাত দিই। তো কি করি আমরা সেই জায়গাটায়, তাহলে এখানে উদ্দীপক গ্রাহক হিসেবে কে কাজ করছে, সেটা হচ্ছে নাসিকা। এরকম আরো অনেক কিছু আছে, যেমন হাত, পা, অনেক কিছু। দেন কারক, প্রাণীদের যে সকল অঙ্গ বা গ্রন্থি স্নায়ু স্পন্দনে উদ্দীপিত হয় এবং সাড়া দেয়। মানে এই যে আমরা দেখলাম ফার্স্টে গ্রাহক থেকে এবার কারকে যাবে, সেটা কে, পেশি বা গ্রন্থি। মানে আমরা কি করি, আমাদের এই যে উদ্দীপকটা আমাদের মানে গ্রাহক আসলো, আমরা দেখলাম, তারপরে আমরা সেটা পেশিতে গিয়ে সেখানে উদ্দীপনা দিল, তারপর কি হলো যে সেখান থেকে আমাদের সাড়া দিলাম আমরা। তারপর হচ্ছে বাহক, যারা স্নায়ু স্পন্দন পরিবহন করে। মানে আমার যখন হাতে ছ্যাঁকা লাগলো, সেখান থেকে আমি বুঝতে পারলাম, হাতটা সরিয়ে নিলাম, এই ভেতর দিয়ে, আমার হাতের ভেতর দিয়ে কি আছে, স্নায়ু আছে। সে স্নায়ুটা কি করলো, সাড়া প্রদানে আমাদেরকে সাহায্য করলো। তাহলে এটা কি, এটা হচ্ছে বাহক, যে বহন করে। ওকে, এবার হচ্ছে গ্রাহক ও কারকের সংযোগস্থলে স্নায়ুতন্ত্রের পরিবাহক স্নায়ুকোষ বা নিউরন থাকে। নিউরনটা কি, এটা কিন্তু কোয়েশ্চেন একটা ইম্পর্টেন্ট, যে স্নায়ুতন্ত্রের গঠনগত কার্যগত একক। স্নায়ুতন্ত্রের গঠনগত ও কার্যগত একক কি, সেটা হচ্ছে নিউরন। তাহলে দেখো স্নায়ুতন্ত্রের গঠনগত ও কার্যগত একক, সেটা কি, সেটা হচ্ছে
নিউরন। তাহলে এরকম ধরো পরীক্ষায় এটা কিন্তু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, মনে রাখবে। তাহলে কোয়েশ্চেনটা কেমন ভাবে আসতে পারে, ধরো কোয়েশ্চেন একটা দিল যে স্নায়ুতন্ত্রের গঠনগত কার্যগত একক, দেন অপশনালে থাকবে নিম্নলিখিত কোনটি, নিউরন বা স্নায়ুতন্ত্র, কোষ, নিউরোগ্লিয়া, অনেক কিছু থাকতে পারে, তার মধ্যে থেকে তোমরা কি জানবে, নিউরন। ক্লিয়ার? এইবার হচ্ছে ধরো এখানটাতে দেখো স্নায়ু কোষ, হরমোন ও স্নায়ুতন্ত্রের পার্থক্য কতটা ইম্পর্টেন্ট না। এবার দেখো স্নায়ু কোষ, নিউরোগ্লিয়া এবং স্নায়ু। নিউরনটা তো আমরা শর্টকাটে দেখলাম যে হ্যাঁ, যে নিউরনটা কি হিসেবে মনে রাখবে, যে স্নায়ুতন্ত্রের গঠনগত কার্যগত একক হচ্ছে নিউরন। এবার হচ্ছে তার স্ট্রাকচার, আর স্ট্রাকচারটা বলার কিছু নেই, কারণ নিউরনের তোমার পরীক্ষা এক্সামে যদি দেয় না, তাহলে এই স্ট্রাকচারটা দেবে, মানে কিরকম, আমি বোর্ড এক্সামের জন্য কিন্তু বলছি এটা। এই স্ট্রাকচারটা বলবে যে তোমরা নিউরনের চিত্র অঙ্কন করো, সেটা 3 নম্বরে আসতে পারে, 5 নম্বরে আসতে পারে, তো সেইটা তোমরা স্ট্রাকচারটা আঁকবে, দেন সেখানটাতে পয়েন্ট করে লিখে দিলে এই জায়গাটা থেকে মেন নাম্বার দিয়ে দেয়, ব্যাখ্যা করার অতটা প্রয়োজন হয় না। তাও যদি তোমরা দিতে পারো তাহলে খুব ভালো সেটা। ওকে, তো স্ট্রাকচারে আমাকে কি বোঝানোর কিছুই নেই, তবে এখানে আমি পয়েন্টগুলো তোমাদেরকে বলে দেবো যেখান থেকে তোমার এমসিকিউ আসতে পারে। সেটা হচ্ছে দেখো, নিউরনের কোষ দেহকে কি বলে, নিউরনের কোষ দেহকে কি বলে, বা নিউরোসাইটন কি, নিউরোসাইটন কি, নিউরনের কোষ দেহ। তাহলে নিউরনের কোষ দেহটা কি, নিউরোসাইটন। পয়েন্ট টু বি নোটেড। ওকে, দেন কোষ দেহর যে অংশগুলো এখানে, কোষ ঝিল্লি, নিউরোপ্লাজম, নিউক্লিয়াস, তারপর হচ্ছে এখানটা দেখো যে এর যে তোমার স্ট্রাকচারটা সেটা বুঝিয়ে দিয়েছে। এখানে দেখো আগেরটা কি ছিল, এটা কি ছিল, নিউরনের কোষ দেহের বিভিন্ন অংশ, এই স্ট্রাকচারটাও দেয়, এই স্ট্রাকচারটাও দেয় নিউরনের বিভিন্ন অংশ, কিন্তু মেইনলি পরীক্ষায় এই স্ট্রাকচারটা দেয়, মানে সেকেন্ডটা, বুঝলে? এই স্ট্রাকচারটা বোর্ডের জন্য ইম্পর্টেন্ট, তোমরা এই জিনিসটা মাথায় রাখবে। ওকে, এইবার হচ্ছে দেখো স্ট্রাকচার পড়লে এখান থেকে নিজল দানা, নিজল দানা কি, ধরো এখানে প্রোটিন সংশ্লেষে সহায়তা করে, তাহলে কোয়েশ্চেনটা এখান থেকে কি দিতে পারে, এরকম দিতে পারে যে তোমার নিউরনের কোন অংশটি প্রোটিন সংশ্লেষে সাহায্য করে। এটা কিন্তু ইম্পর্টেন্ট, তোমরা পারলে নোট করো, ঠিক আছে? প্রোটিন সংশ্লেষ, ওকে, প্রোটিন সংশ্লেষে সাহায্য করে কে, নিজল দানা, নিজল দানা। এখানে দেখো নিজল দানা, এগুলো এক প্রকারের রাইবোনিউক্লিয় প্রোটিন দ্বারা গঠিত কণিকা বিশেষ, যা কোষ দেহ এবং ডেন্ড্রনে অবস্থান করে এবং এটি প্রোটিন সংশ্লেষে সহায়তা করে। ইটস ইম্পর্টেন্ট। ওকে, এবার স্নায়ু কোষের সংকোচনে সহায়তা করে কে, নিউরোফাইব্রিল। ওকে, এগুলো মোটামুটি মনে রাখার জন্য ইম্পর্টেন্ট, কিন্তু যেহেতু কোয়েশ্চেন এত ডিপলি আসে না, তো তোমরা এটাকে স্কিপ করতে পারো, বাট যদি কেউ জানতে চাও তাহলে এগুলো কিন্তু মনে রাখাটা ভালো, তোমরা পড়তে পড়তে দেখবে এমনি মনে থেকে যাবে, এমন কিছু টাফ না। তাহলে স্নায়ু কোষের সংকোচনে সহায়তা করে কে, নিউরোফাইব্রিল। ওকে, ক্লিয়ার? এরপর আছে অ্যাক্সন, ডেনড্রন। তাহলে স্নায়ু কোষে কোষ দেহ থেকে নির্গত সূক্ষ্ম সূত্রাকার অংশগুলিকে প্রবর্ধক বা প্রসেস বলে। প্রবর্ধক দু রকমের হয়, একটা হচ্ছে ক্ষুদ্র প্রবর্ধক ডেনড্রন, আর এবং দীর্ঘ প্রবর্ধক সেটা হচ্ছে অ্যাক্সন। মানে এই স্ট্রাকচারটা যদি দেখো, এই যে এটা ক্ষুদ্র, এই এটা হচ্ছে মানে বৃহৎ, মানে এটা হচ্ছে তোমার বড়, দীর্ঘ, তাহলে এইটাকে বলা হচ্ছে তোমার এটা হচ্ছে ডেনড্রন আর এটা হচ্ছে অ্যাক্সন। ঠিক আছে, এবার ডেনড্রন অ্যাক্সনের এখানে বৈশিষ্ট্য, মানে এটা অ্যাকচুয়ালি স্ট্রাকচারালি বলেছে। হ্যাঁ, তো আমি ওই নিজল দানাটা মনে রাখবে, যেটা প্রোটিন সংশ্লেষ করে। আর এখানটাতে হচ্ছে দেখো বৈশিষ্ট্য কি বলেছে, ডেনড্রন হলো কোষ দেহ থেকে উদ্গত ক্ষুদ্র সংঘবাহু প্রবর্ধক, ডেনড্রন আকারে ছোট হয়, এগুলো তোমাদের জানার কিছু নেই। অ্যাক্সনের কাজ কি, অ্যাক্সন হচ্ছে নিউরনের যে দীর্ঘ আগামী প্রবর্ধক স্নায়ু পদ্ধতির পরিবর্তে নিউরনে বা কারকে বহন করে, তাকে অ্যাক্সন বলে। ঠিক আছে, বৈশিষ্ট্য এগুলো তোমরা না দেখলেও হবে। এই জায়গাটা দেখো, অ্যাক্সনের উপরে 3টে আবরণী থাকে, এগুলো হলো যথাক্রমে বাইরের দিকে এক্সোলেমা, মেডুলারি আবরণ, এন্ড বা মায়োলিন সিট বা নিউরোলেমা। এই কোষের তারপর একটা নিউরোলেমার অন্তর্বর্তী স্থানে সোয়ান কোষ থাকে, এটা তোমরা পয়েন্ট করবে কি, নিউরোলেমা। ঠিক আছে, ধরো এখানে কি বলেছে, নিউরিলেমার অন্তর্বর্তী স্থানে কি থাকে, নিউরিলেমার
অন্তর্বর্তী স্থানে অবস্থিত কোষের নাম। অবস্থিত কোষের নাম কি? সেটা হচ্ছে তোমার সোয়ান কোষ। সোয়ান কোষ। ওকে, এটা মনে রাখবে। এগুলো কোশ্চেন যদি মনে হয় যে হ্যাঁ, যদি মনে হয় যে এই আর এএনএম জিএনএম এর কোশ্চেন খুব টাফ হবে, তাহলে এরকম টাইপ কোশ্চেন দিতে পারে যে একদম ভিতর থেকে, কিন্তু আদারওয়াইজ এই কোশ্চেনগুলো দেবে না। তোমাদেরকে যখন আমি কোশ্চেন প্র্যাকটিস করাবো তখন তোমরা বুঝে যাবে যে ম্যাম কত ইজি ইজি কোশ্চেন আছে, আমরা তো বেকার এত পড়েছি। যাই হোক, চলো নেক্সট। এরপর হচ্ছে নিউরনের কাজ। নিউরনের কাজ আবার কি? যে নিউরন অর্থাৎ স্নায়ু সংবেদন পরিবহন করে। নিউরোগ্লিয়াটা ফার্স্টে যখন বলেছিলাম, ওই কি বলে নিউরনের সংজ্ঞা বলেছিলাম না, তখন স্নায়ুতন্ত্রের সংজ্ঞা বলেছিলাম, তখন বলেছিলাম যে নিউরোগ্লিয়া হচ্ছে স্নায়ুতন্ত্রের একটি উপাদান। মানে উপাদান মিন্স কি? যে যেটা দ্বারা স্নায়ুতন্ত্র গঠিত। তো নিউরোগ্লিয়া হচ্ছে তাই স্নায়ুতন্ত্রের একটি উপাদান। ওকে, এই জায়গাটা মনে রাখবে। নিউরোগ্লিয়া জিনিসটা কি? স্নায়ুতন্ত্রের একটি উপাদানের নাম দিতেই পারে নিম্নলিখিত কোনটি, সেটা হচ্ছে নিউরোগ্লিয়া। ওকে, এই জায়গাটায় এবার হচ্ছে যে নিউরনের প্রকারভেদ। হ্যাঁ, এবার দেখো আমি যেটা একটু বোঝাচ্ছি তোমাকে। দেখো নিউরনের প্রকারভেদ। নিউরন এখানে তিনটে: সংজ্ঞাবহ, আজ্ঞাবহ এন্ড সহযোগী। ঠিক আছে, দেখো সংজ্ঞাবহ, আজ্ঞাবহ এবং সহযোগী নিউরন। এবার কি বলেছে যে সংজ্ঞাবহ নিউরনের একটা কাজ, আজ্ঞাবহ নিউরনের কাজ, আর তারপরে কি হচ্ছে তোমার সহযোগী নিউরনের কাজ। কি করে এরা? কিন্তু একে অপরের সাথে সম্পর্কযুক্ত। মানে কেউ একজন একটা কাজ করতে পারবে না, একে কাজ দেবে, ওকে কাজ দেবে, দিয়ে একটা কাজ কমপ্লিট করবে। ঠিক আছে, তো এবার হচ্ছে যে এই প্রকার নিউরন স্নায়ু স্পন্দনকে গ্রাহক থেকে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের স্নায়ুকেন্দ্রে প্রেরণ করে। তাহলে সংজ্ঞাবহ নিউরনের কাজটা কি? এটা বোর্ডের কোশ্চেনে কিন্তু দেয় যে নিউরনের যে তিনটে ভাগ, সেই তিনটে নিউরনের ভাগ আর তাদের একটি করে কাজ। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট বোর্ডের জন্য। তোমরা যারা বোর্ডের স্টুডেন্ট তারা এটাকে মার্ক করবে। ঠিক আছে, তো এখানে কি বলেছে যে এই প্রকার নিউরন স্নায়ু স্পন্দনকে গ্রাহক থেকে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের স্নায়ুকেন্দ্রে কি করে? প্রেরণ করে। তারপরে আজ্ঞাবহ নিউরনের কাজ কি? এই প্রকার নিউরন স্নায়ু স্পন্দনকে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র থেকে ইফেক্টরে, মানে একজন কি করছে? গ্রাহক থেকে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, সেটা কে? সেটা হচ্ছে তোমার সংজ্ঞাবহ। তারপর আজ্ঞাবহ কি করছে? কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র থেকে ইফেক্টরে নিয়ে যাচ্ছে। দেন সহযোগী কি করছে? ইফেক্টর, মানে ওই এই প্রকার নিউরন সংজ্ঞাবহ আজ্ঞাবহ নিউরনের মধ্যে সংযোগ সাধন করে। মানে সংজ্ঞাবহ থেকে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র আর কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র থেকে যে ইফেক্টর, তার মিডিলে যে সংযোগ স্থাপন করছে সেটা কে? সেটা হচ্ছে সহযোগী। সহযোগী মিন্স তো হেল্প করবে, এটাই স্বাভাবিক। ওকে, এবার দেখো, এবার হচ্ছে যে স্নায়ুকোষ ও স্নায়ুতন্তু ও স্নায়ুর মধ্যে আন্তঃসম্পর্ক। ঠিক আছে, স্নায়ুতন্তুটা কি? আবরণী সহ অ্যাক্সনকে বলা হচ্ছে স্নায়ুতন্তু। এই জায়গাগুলো তোমরা কি করবে বলতো? এগুলো তোমরা নিজেরা পড়বে, কারণ এখানে আমার বোঝানোর কিচ্ছু নেই। এবার আমরা চলে যাব স্নায়ু বা নার্ভ। নার্ভ কি? আমি আগেই বলেছিলাম যে একটা মানুষ যখন সেন্সলেস হয়ে যায় তখন আমরা তার পার মিনিট কতটা নার্ভ চলছে সেগুলো আমরা চেক করি, আমরা হার্ট রেট চেক করি, তো সেগুলো সব নার্ভের সাথে কানেক্টেড। তো নার্ভ জিনিসটা কি? দেখো, যোগ কলার আবরণী বিশিষ্ট রক্তবাহ ফ্যাট কোষ যুক্ত স্নায়ুগুচ্ছকে কি বলা হচ্ছে? স্নায়ু বা নার্ভ। আমরা দেখবে অনেকের বোঝা যায়, অনেকের বোঝা যায় না। আমারই কিন্তু বোঝা যায়। দেখো এখানে কি হয়, আমরা যে মানে আমাদের হাতে এরকম যে গ্রিন কালারের আমরা যে শিরাটা দেখতে পাই না, সেইগুলোই কিন্তু তার মধ্যে কিন্তু নার্ভ গুলো থাকে। ঠিক আছে, সেই নার্ভ ওর মধ্যে, ওগুলোই হচ্ছে নার্ভ। এবার হচ্ছে যে কি বলেছে এখানে তোমার স্ট্রাকচারালটা বুঝিয়েছে। স্ট্রাকচার গুলো আমাদের এএনএম এর জিএনএম এর জন্য জাস্ট শর্ট কোয়েশ্চেনের যেগুলো থেকে মনে হতে পারে যে কোয়েশ্চেন আসবে, জাস্ট সেটুকুই। স্ট্রাকচার আমাদের জন্য দরকার নেই, মানে মেনলি এএনএম জিএনএম এর জন্য কোনো দরকার নেই। তাই আমি সেগুলোকে মোটামুটি জাস্ট উপর দিয়ে যাচ্ছি, আর ডিটেইলস যেগুলো প্রয়োজন আমি সেগুলো তোমাদেরকে বলে দিচ্ছি। ঠিক আছে, তো চোখ কলার আবরণী 3 প্রকারের। বাইরেটিকে এপিনিউরিয়াম, মাঝেরটিকে পেরিনিউরিয়াম আর ভেতরটিকে এন্ডোনিউরিয়াম বলে। ঠিক আছে, স্ট্রাকচার যখন তোমরা করবে তখন এগুলো দেখবে। এবার হচ্ছে দেখো এখানটাতে কি স্নায়ুর প্রকারভেদ। স্নায়ু আবার কয় প্রকার? 3 প্রকার: বহির্বাহী, অন্তর্বাহী এবং মিশ্র। ঠিক যেমন নিউরন 3 প্রকার, সংজ্ঞাবহ, আজ্ঞাবহ, সহযোগী, তেমনই স্নায়ু হচ্ছে 3 প্রকার, সেটা হচ্ছে বহির্বাহী, অন্তর্বাহী এবং মিশ্র।
এবার দেখো বহির্বাহী স্নায়ু কি, যে স্নায়ু বার্তা বা সারা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র থেকে ইফেক্টরে বহন করে তাকে ইফারেন্টার বা বহির্বাহী স্নায়ু বলে। মোটর নিউরন দিয়ে গঠিত, ঠিক আছে, যেমন অকিউলোমোটর স্নায়ু। এবার দেখো স্নায়ুর আবার মানুষের যে আমাদের শরীর সেখানে না 12 জোড়া স্নায়ু থাকে, এটা কিন্তু মুখস্থ রাখবে। কেন, তোমাদের এখান থেকে যেগুলো যদি বলা হয় যে এত নম্বর স্নায়ুর নাম বলো বা সব থেকে বড় সব থেকে ছোট, তো সেই দিক থেকে আমাদের কি দরকার, তখন আমাদের স্নায়ুর নামগুলো মুখস্থ রাখা দরকার। এটা অনেক সময় বলে দেয়, এনএমজিএনও এমসিকিউতে থাকতে পারে। কেমন, যে সব থেকে ছোট স্নায়ুর নাম কি, সব থেকে বড় স্নায়ুর নাম কি। ঠিক আছে, তো মিশ্র স্নায়ুর কাজ কি, যে এই মিশ্র স্নায়ু এগুলো তোমার ওগুলো যখন যাদের বললাম যে গঠনটা পড়তে হবে, তখন গঠনের সাথে সাথে তোমরা 3টে নার্ভের নাম এবং তাদের কাজটা পড়ে নেবে। ঠিক আছে, এবার দেখো মানুষের 12 জোড়া কর্টি স্নায়ু থাকে। কি কি, অলফ্যাক্টরি, অপটিক, অকিউলোমোটর, ট্রক্লিয়ার, ট্রাইসেমিনাল, অ্যাবডুসেন্স, ফেসিয়াল, অডিটরি, গ্লাসোফেরেঞ্জিয়াল, ভেগাস, স্পাইনাল অ্যাক্সেসরি, হাইপোগ্লসাল, হাইপোগ্লসাল। মানে এই যে 12টা হয়ে গেল, মানে 12 জোড়া, নট 12টি। এটা কিন্তু একটা মানে খুব ট্রিকি কোয়েশ্চেন। কেমন, এখানে দেখো 12টি, আমি তো যখন সংখ্যায় পড়বো 12টি, তাই না, তো পরীক্ষায় ধরো কোয়েশ্চেন দিল, এনএমজিএম এর আসবেই মাস্ট। মানুষের স্নায়ু, মানুষের 12টি স্নায়ুর সংখ্যা, 12টি স্নায়ু সংখ্যা। ঠিক আছে, এটা কত, 12টি और 12 জোড়া, বলো 12টি আর 12 জোড়া, 12টি না 12 জোড়া। ওকে, বুঝলে? তোমরা কিন্তু এই জিনিসটা মনে রাখো, কোশ্চেন কিন্তু দিতে পারে 12টি, 12 জোড়া, 12 যত এক্সাম্পল, 4টে এক্সাম্পল যেমন যেমন থাকবে, তো এটা কি 12 জোড়া, নট 12টি। বুঝলে, এটা কিন্তু মনে রাখবে। এবার হচ্ছে কি, দেখো এদের মধ্যে সবচেয়ে ছোট স্নায়ু, ছোট স্নায়ুর নামটা কি, ট্রক্লিয়ার, আর বড় ভেগাস। তাহলে দেখো ছোট স্নায়ু এন্ড হচ্ছে কি যে বড় স্নায়ু। স্নায়ু লিখছি, এটা কিন্তু করোটি স্নায়ু। ঠিক আছে, ছোট স্নায়ু কি, ট্রক্লিয়ার, ট্রক্লিয়র, আর বড় স্নায়ু হচ্ছে ভেগাস। তাহলে আমাদের টোটাল কটা করোটি স্নায়ু মানব দেহে, 12 জোড়া। ওকে, এইবার হচ্ছে যে এই গেল, তারপরে এবার স্নায়ু গ্রন্থি। স্নায়ু পড়লাম, নিউরন পড়লাম, স্নায়ুতন্ত্র পড়লাম, এবার কি আছে, স্নায়ু গ্রন্থি। স্নায়ু গ্রন্থিটা কি, কাকে বলে, স্নায়ু গ্রন্থি বা গ্যাংলিয়ন কাকে বলে, এই কোশ্চেনটা কিন্তু বোর্ডে দেয়। ঠিক আছে, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের বাইরে কয়েকটি স্নায়ু কোষের কোষ দেহগুলি যোগ করার আবরণী পরিবেষ্টিত হয়ে যে ঈষৎ স্থিত গ্রন্থি সৃষ্টি করে তাকে স্নায়ু গ্রন্থি বা নার্ভ গ্যাংলিয়ন বলে। ঠিক আছে, এর কাজ স্নায়ু সৃষ্টি করা, বিশেষ করে নিউরো সিক্রেশন ক্ষরণ করা। গ্রন্থি আছে মানে সেখান থেকে কিছু না কিছু ক্ষরণ হবে, যে কনসেপ্টটা আমরা আগের ক্লাসে দেখে এসেছি, আগের ক্লাসে পড়েছি। ওকে, এবার হচ্ছে সাইন্যাপস। সাইন্যাপস কি, এটাও ইম্পর্টেন্ট কোশ্চেন, এটাও এক্সামে দেয়, বোর্ডের এক্সামে খুব ইম্পর্টেন্ট, 1 নম্বরে দিতে পারে, বা কোশ্চেন যাই না, কোশ্চেন প্যাটার্ন এই বোর্ডের কোশ্চেন প্যাটার্ন এই মুহূর্তে মনে আসছে না, 1 বা 2 আসতে পারে। ঠিক আছে, তো স্নায়ু সন্ধিনী বা স্নায়ু সন্নিধি বা সাইন্যাপস কি, দুটি নিউরনের সংযোগস্থলে, একটি নিউরন যেখানে একটি নিউরনের শেষ আর অপর নিউরনের শুরু। এই কোশ্চেনটা মানে এটা কিন্তু পড়তে খুব ইজি লাগবে, বেশ ভালো লাগবে। দেখো যে দুটি নিউরনের সংযোগস্থল, যেখানে একটি নিউরন কি হচ্ছে, শেষ হচ্ছে, আর একটি নিউরন শুরু হচ্ছে। মানে আমি যদি তোমাদেরকে বোঝাই, দেখো এখানটাতে যদি আমরা সাইন্যাপসটাকে একটু আমাদের বেসিক দিক থেকে একটু দেখি, যে সাইন্যাপসটা কি, সাইন্যাপস, তাই তো, সাইন্যাপস এটা কি, ধরো এই একটা এরকম, এটা ধরো দুটো নিউরন। ঠিক আছে, দুটো নিউরন আমি একটা করছি, যেখানে দেখো এখানে একটা 1 নম্বর নিউরন, এটা হচ্ছে 2 নম্বর নিউরন। এখানে একটা নিউরন কি হচ্ছে, শেষ হচ্ছে, আর এখান থেকে একটা নিউরন কি হচ্ছে, মানে স্টার্ট হচ্ছে। ঠিক আছে, মানে আমি এরকম ভাবে একটা মোটামুটি স্ট্রাকচার দিচ্ছি, এই যে সংযোগ স্থান, দ্যাটস কল হচ্ছে সাইন্যাপস। ওকে, এই হচ্ছে সাইন্যাপস। তো এবার আমরা কি দেখবো, যে আমরা সাইন্যাপসে দেখলাম যে দুটি নিউরনে সংযোগস্থলে, যেখানে একটি নিউরনের শেষ আর অপর নিউরনের শুরু, সেটা হচ্ছে
সিনাপসের অবস্থান কি? অবভিয়াসলি দুটি নিউরনের সংযোগস্থল। এবার সাইনাপসের গঠনটা দেখে নেবে। এটা কি বলেছে? সাইনাপস প্রধানত অ্যাক্সনের শেষ প্রান্ত, ডেন্ড্রনের শুরু থেকে। এই যে দ্যাটস দ্য স্ট্রাকচার অফ সাইন্যাপস। ওকে, এবার হচ্ছে নিউরোট্রান্সমিটার। হোয়াট ইজ নিউরোট্রান্সমিটার? যেসব রাসায়নিক পদার্থ এক নিউরন থেকে অপর নিউরনে বা পেশিতে স্নায়ুস্পন্দন প্রবাহিত করে তাদেরকে নিউরোট্রান্সমিটার বলে। ট্রান্সমিটার মানে কিছু একটা ট্রান্সফার করছে। কি ট্রান্সফার করছে? রাসায়নিক পদার্থ। কাদের মধ্যে? যেসব রাসায়নিক একটি নিউরন থেকে অপর নিউরনে। ঠিক আছে, তো একটা নিউরোট্রান্সমিটারের উদাহরণ তাহলে কোয়েশ্চেন দিতে পারে যে এরকম নিম্নলিখিত কোনটি নিউরোট্রান্সমিটারের উদাহরণ? নিউরোট্রান্সমিটার এটা এক্সাম্পল কি হচ্ছে? অ্যাসিটাইল কোলিন। এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। ঠিক আছে, কোয়েশ্চেন দিতে পারে নিউরোট্রান্সমিটারের এক্সাম্পল। দেখো ওভারঅল ফুল চ্যাপ্টার মানে সবকিছু, সব বোর্ডের জন্য তো, সব বোর্ডের জন্য তো হিউজ সিলেবাস, তো বোর্ডের জন্য সব ইম্পর্টেন্ট। ঠিক আছে, মানে পয়েন্ট, এভরি পয়েন্ট ইম্পর্টেন্ট। কিন্তু যেগুলো আমি মেনলি ধরো এখানে লিখবো বা আমি মার্ক করবো বেশি করে, সেটা জানবে এনএমজিএন এর জন্য ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো তার জন্য তোমাদেরকে কিন্তু ভালোভাবে কনসেন্ট্রেশন সহ ভিডিওটাকে দেখতে হবে। ঠিক আছে, এবার হচ্ছে নিউরো হরমোনের এক্সাম্পলটা কি? নিউরো হরমোন মিন্স নিউরনের মধ্যে যেগুলো সংযোগ স্থাপন করছে, দ্যাটস হচ্ছে ভেসোপ্রেসিন বা এডিএইচ। ভেসোপ্রেসিন বা এডিএইচ। এবার হচ্ছে কাজ, শারীরবৃত্তীয় বিভিন্ন রকম কাজ কারবার করে। স্নায়ুতন্ত্রের প্রকারভেদগুলো এখানে দেখিয়েছে, এর মধ্যে দেখতে হবে না। এরপর আমরা চলে যাব ব্রেন, যেটা হচ্ছে মেন একদম, যেটার জন্য আমাদের মানে কি বলবো আমরা, যেখানে আমাদের মেন সমস্ত কিছু এখানটায় গিয়ে আমাদের যেখানে কি বলবো স্টোর হয় বা এখানে আমাদের উদ্দীপনা দেয়, যার ফলে আমরা সবটা কি করতে পারি? ভালোভাবে বুঝতে পারি। ঠিক আছে, তোমরা এই যে ভিডিওটা দেখছো, ভিডিওটা তোমরা ভালোভাবে বুঝবে কিসের দ্বারা? এই ব্রেনের দ্বারাই। এবার যারা বুঝতে পারবে না তারা বুঝে নাও। তো এবার হচ্ছে মানুষের মস্তিষ্কটি করটির মধ্যে সুরক্ষিত থাকে এবং ত্রিস্তরী মেনিনজেস পর্দা বিশিষ্ট থাকে। ঠিক আছে, এবার এখান থেকে আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এর মধ্যে সব থেকে কি জানো তো? এই সব স্ট্রাকচার কিছু না। হ্যাঁ, স্ট্রাকচারটা ইম্পর্টেন্ট বোর্ডের জন্য অবভিয়াসলি অ্যাজ ইউজুয়াল। এর মধ্যে এবার ভাগ আছে। দেখো মানুষের মস্তিষ্কের ওজন দিতে পারে। মানবের যে মস্তিষ্ক তার ওজন কি? মানুষের মস্তিষ্কের ওজন, মানবের যে মস্তিষ্ক তার ওজন কত? 1.36 কেজি। এটা কিন্তু ইম্পর্টেন্ট। ওকে, তাহলে দেখো যখন একটা ছোট বাচ্চা জন্মগ্রহণ করে, ঠিক আছে, তখন দেখবে ওর যে মানে ব্রেন মানে মস্তিষ্ক, আমরা তো ভেতরে ওটা তো দেখতে পাই, কিন্তু মাথা যেটা সেটা সব থেকে ভারী হয়, তাই না? আমাদের দেহের মধ্যে সব থেকে ভারী কিন্তু মানে ভারী আমাদের মাথাটাকেই ফিল হয়। ঠিক আছে, সেটা চাপ থাকলেও হয়, আবার অ্যাকচুয়ালিও তাই। তো এইবার হচ্ছে যে মস্তিষ্ক তিনটে প্রধান অংশ নিয়ে গঠিত, একটা অগ্র মস্তিষ্ক, একটা মধ্য মস্তিষ্ক, একটা হচ্ছে পশ্চাৎ মস্তিষ্ক। ঠিক আছে, এখানে দেখো মস্তিষ্কের তিনটে ভাগ, এর মধ্যে যে নামগুলো আছে এইগুলো তোমরা না দেখে যেটা থেকে তোমাদের কোয়েশ্চেন আসবে সেখানে ফোকাস করো, সেটা হচ্ছে কাজ। মানে এই যে ছকটা, এখান থেকে তোমাদেরকে কি কি দেখতে হবে? মস্তিষ্কের অংশ আর তার কাজ। মানে ধরো প্রাণীদের যে চিন্তা, মানসিক যে বোধ নিয়ন্ত্রণ, চাপ তাপ ব্যথা, এটা কোন মস্তিষ্কের কাজ? এগুলো থেকেই কোশ্চেন আসবে। এটা হচ্ছে তোমার সেরিব্রাল কর্টেক্স বা গুরু মস্তিষ্ক। ঠিক আছে, চিন্তা, দুশ্চিন্তা, তারপর এই আবেগ কেন বলছি, যে চাপ তাপ, এগুলো কোন মস্তিষ্কের কাজ? সেটা হচ্ছে তোমার গুরু মস্তিষ্ক। ওকে, নেক্সট দেখো আমি কি করছি, মস্তিষ্কটা না দেখে কাজটা বলছে, দেন কাজের পর তোমরা মস্তিষ্কের নামটা দেখবে। এরপর দেখো কি বলেছে, ঘ্রাণ প্রবাহ ছাড়া সব রকম সংঘবহ স্নায়ু প্রবাহ থ্যালামাসের মধ্য দিয়ে গুরু মস্তিষ্কে প্রবেশ করে। বিভিন্ন আবেগজনিত প্রতিক্রিয়াগুলি, ক্রোধ, পীড়ন, তাহলে রাগ হয় আমাদের, রাগ যখন হয় তখন তাহলে সেটা কোন মস্তিষ্কে উদ্দীপনাটা ফেলে, কখন, কিসে? সেটা হচ্ছে আমাদের থ্যালামাস।
মস্তিষ্কের তৃতীয় প্রকোষ্ঠের দুপাশে গুরু মস্তিষ্কের নিচে অবস্থান দুটি ধূসর বর্ণের ডিম্বাকার অংশ বিশেষ একে গুরু মস্তিষ্কের প্রধান সিংহদ্বার বলে। তাহলে গুরু মস্তিষ্কের প্রধান সিংহদ্বারটা কে? গুরু মস্তিষ্কের কি প্রধান যে সিংহদ্বার সেটি হচ্ছে থ্যালামাস। এটি কি করে? ক্রোধ, তারপর পীড়ন থ্যালামাসের মধ্যেই ঘটে। ঠিক আছে, এক একটা ফিলিংস মানে এক একটা উদ্দীপক, এক একটা স্নায়ুতন্ত্র এক এক রকম কাজ করছে, তাদের আলাদা আলাদা কাজ ভাগ করা আছে। কারণ যদি আমাদের একটা জায়গাতেই ধরো থ্যালামাসেই আমরা চাপ তাপের প্রভাবটা বুঝতে পারছি, ক্রোধের প্রভাবটা বুঝতে পারছি, তাহলে তো সেখানটা তো মানে সবকিছু গোল পাকিয়ে যাবে, আমরা তো এক্সাক্ট বুঝতে পারবো না যে আমাদের কি ফিল হচ্ছে, তাই না? তাই আলাদা আলাদা মস্তিষ্কের আলাদা মানে আলাদা আলাদা মস্তিষ্ক তো একটাই, মানে আলাদা আলাদা তোমার তাদের প্রকোষ্ঠের আলাদা আলাদা কাজ। এরপর আসছে হাইপোথ্যালামাস। বলো তো হাইপোথ্যালামাস কি? আমি বলেছি একদম তোমার আগের দিনের ক্লাসে আমরা বলেছিলাম হাইপোথ্যালামাসকে কি বলা হয়। কোয়েশ্চেনটা আমি জানো, অ্যান্সারটা কমেন্টে সবার দেখতে পাই। যদি আমি জানতে পারি যে হ্যাঁ অ্যান্সারটা তোমরা দিয়েছো, তাহলে জানবো যে ফার্স্ট অফ অল তোমরা পড়েছো, আর সেকেন্ডলি তোমরা ভিডিওটা ভালোভাবে দেখেছো। তাহলে হাইপোথ্যালামাসকে কি বলা হয় এটা তোমরা আমাকে বলবে। তো এটা দেখো, এটি অগ্রমস্তিষ্কের অংশ যা থ্যালামাসের নিচে অবস্থিত। ঠিক আছে, এটি কি করে? ক্ষুধা, তৃষ্ণা, হাসি, কান্না, উত্তেজনা এইগুলো প্রভৃতি মানসিক আবেগ নিয়ন্ত্রণ করে। তাহলে মানসিক যে আবেগগুলো সেটা নিয়ন্ত্রণ করে কে? হাইপোথ্যালামাস। ঠিক আছে, এইগুলো থেকে কিন্তু কোয়েশ্চেন আসবে, মানে আমি মস্তিষ্কের এই পার্টটা কিন্তু ইম্পর্টেন্ট, যেখান থেকে কোয়েশ্চেন গুলো আসে। মানে কাজগুলো দিয়ে দিবে, ধরো দিয়ে অপশনে বলবে যে এটি মানে তোমার মস্তিষ্কের কোন অংশের কাজ, মানে লঘু মস্তিষ্ক, গরু মস্তিষ্ক, হাইপোথ্যালামাস না থ্যালামাস, এরকম ভাবে। ঠিক আছে, দর্শন ও শ্রবণ নিয়ন্ত্রণ করে কে? দর্শন এন্ড শ্রবণ সেটা হচ্ছে মধ্য মস্তিষ্ক। তারপর আছে কি যে কি বলে, পন্সে অবস্থিত মূত্রনালী নিয়ন্ত্রক স্নায়ুকেন্দ্র রেট্রোসাল পেশির সংকোচনে ঘটিয়ে মূত্রটাকে সহায়তা করে। সেটা কার কাজ? সেটা হচ্ছে পন্স বা যোজকের। ঠিক আছে, নেক্সট লঘু মস্তিষ্ক দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে। এটা কিন্তু বেশ ইম্পর্টেন্ট, মানে ধরে নাও এটা তোমাদের চলে এসেছে এরকম। মানে কি দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে নিম্নলিখিত কোনটি? লঘু মস্তিষ্ক, গুরু মস্তিষ্ক আর থ্যালামাস, হাইপোথ্যালামাস। কি এটা? এটা হচ্ছে তোমার লঘু মস্তিষ্ক। এরপর আসছে সুষুম্ন শীর্ষ। এটি কি করে? ঘাম নিঃসরণ নিয়ন্ত্রণ করে, হৃদক্রিয়া শ্বাসক্রিয়া নিয়ন্ত্রণ করে। ওকে, এবার আছে তোমার সুষুম্নাকাণ্ডর তোমার অবস্থান, কাজ। এর কাজ হচ্ছে তোমার মেরুদণ্ডের অবস্থান হচ্ছে মেরুদণ্ডের নিউরাল ক্যানালে অবস্থিত এবং বিভিন্ন ধরনের সহজাত প্রতিবর্ত ক্রিয়া নিয়ন্ত্রণ করে। এবার তোমাদের মানে হোয়াট ইজ সহজাত প্রতিবর্ত ক্রিয়া, নেক্সট আমরা সেটাই দেখবো। ঠিক আছে, এবার দেখো এখানটায় আছে তোমার কি মেনিনজেস ও সিএসএফ। সেরিব্রোস্পাইনাল ফ্লুইড, এটা ফুল ফর্ম দিতে পারে অনেক সময়। সিএসএফ এটার ফুল ফর্ম দিতে পারে সেরিব্রোস্পাইনাল ফ্লুইড। ঠিক আছে, সিএসএফ। মেনিনজেস, এটা মেনিনজেস কি? মস্তিষ্ক সুষুম্নাকাণ্ডকে বেষ্টন করে অবস্থান করে, সেটা হচ্ছে মেনিনজেস। আর কাজ মস্তিষ্ক সুষুম্নাকাণ্ডকে বাইরের আঘাত থেকে রক্ষা করে। মানে ধরো আমাদের অনেক সময় ব্রেনে ধরো কোনো অ্যাক্সিডেন্ট হলো, আঘাত লাগে, তো তার তো একটা স্তর থাকে, অনেকগুলো স্তর আছে, সেগুলো থেকে তো প্রোটেক্ট করে। ডিরেক্ট গিয়ে আমাদের একটু লাগলেই তো মাথা ফেটে যায় না, তো সেই রকম প্রোটেক্টর হিসেবে কে কাজ করছে? সেটা হচ্ছে মেনিনজেস। সিএসএফটা কি? কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের গহ্বরে এবং সাব অ্যারাকনয়েড স্থানে অবস্থান করে। কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রকে সুরক্ষা প্রদান করে, স্নায়ুকোষকে পুষ্টি দ্রব্য ও অক্সিজেন সরবরাহ করে। ওকে, তরল পদার্থ থাকলে সেখানে কি হবে? আমাদের আঘাত লাগলে সেখানটা আমাদের ডিরেক্ট পৌঁছাবে না, কম পৌঁছাবে, মানে হ্যাঁ। এবার হচ্ছে প্রতিবর্ত ক্রিয়া। হোয়াট ইজ প্রতিবর্ত ক্রিয়া? প্রতিবর্ত ক্রিয়া হচ্ছে প্রাণী দেহে নির্দিষ্ট উদ্দীপনার প্রভাবে যে স্বতঃস্ফূর্ত, তাৎক্ষণিক ও অনৈচ্ছিক প্রতিক্রিয়া সৃষ্টি হয় তাকে প্রতিক্রিয়া বলে। স্বতঃস্ফূর্ত, আবার তাৎক্ষণিক, আবার অনৈচ্ছিক, মানে আমার সেটা ইচ্ছা নেই এমন হতে পারে। তো এখানে মেন প্রতিবর্ত ক্রিয়া কাকে বলে সেটা ইম্পর্টেন্ট না। এটা যে দুটো ভাগ আছে, একটা হচ্ছে সহজাত আর একটা হচ্ছে জন্মগত। মানে বুঝতে পারছো, সহজাত যেটা নিয়ে আমি জন্মে গেছি অলরেডি, ঠিক আছে, আর যেটা অর্জিত মানে সহজাত প্রতিবর্ত ক্রিয়া আর মানে জন্মগত
আর আরেকটা হচ্ছে অর্জিত। জন্মগত মানে সেটা হচ্ছে যেটা নিয়ে অলরেডি জন্মগ্রহণ করে নিয়েছি, যে জিনিসটার মধ্যে অলরেডি আছে। আর অর্জিত মানে হচ্ছে অর্জন করছি, মানে আমি আশেপাশের পরিবেশ দেখে যে ক্রিয়াগুলো অর্জন করে যে কাজটা আমি করছি। এবার দেখো এর এক্সাম্পল গুলো মেন ইম্পর্টেন্ট। জন্মগত প্রতিবর্ত ক্রিয়া কাকে বলে আর উদাহরণ, আর অর্জিত প্রতিবর্ত ক্রিয়া কাকে বলে আর এর উদাহরণ, এই দুটো ইম্পর্টেন্ট বোর্ডের জন্য, ঠিক আছে? বা পার্থক্য দিতে পারে 1 2 নাম্বারের। তো দেখো, যেসব প্রতিবর্ত ক্রিয়া পূর্বপুরুষ থেকে প্রাপ্ত বা স্থির এবং কোনো শর্তের অধীন নয়, কোনো শর্তের অধীন নয় মিন্স মানে এখানে কোনো শর্ত স্থাপন হচ্ছে না, এটা অলরেডি আমার শরীরের মধ্যে আছে যখন আমার ভ্রূণটা সৃষ্টি হয়েছিল, তাদের জন্মগত বা শত নিরপেক্ষ প্রতিবর্ত ক্রিয়া বলে। যেমন এক্সাম্পল গুলো মেন ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে জন্মের সঙ্গে সঙ্গে শিশুর স্তন্যপানের ইচ্ছা বা উজ্জ্বল আলোকে চোখ বন্ধ করা। দেখো, আমাদেরকে কেউ শেখায়নি যে সূর্যের দিকে তাকালে চোখ বন্ধ করে নিতে হয়। হ্যাঁ, এখন বই লেখা থাকে স্বাভাবিক, কিন্তু তুমি সূর্যের দিকে তাকালে উইদাউট সানগ্লাস, তোমরা যদি এখন বলছো না সানগ্লাস পরে তাকাবো, সেটা নয়। আমি যদি সূর্য তাপটা আসাম যদি তাকাই তার দিকে, তাহলে আমার আপনা আপনি চোখটা সংকুচিত হয়ে যাবে বা চোখটা বন্ধ হয়ে যাবে, ঠিক আছে? এটা একটা যেটা হচ্ছে জন্মগত, যেটা আমরা জন্মগত ভাবে পেয়েছি। অ্যান্ড সেকেন্ডলি আরেকটা কি, যে জন্মের পর আমাদের যে দুগ্ধপানের ইচ্ছা, এটা প্রত্যেকটা শিশুর হবেই, এটা তোমাকে কেউ শেখাবে না যে তুমি জন্মের পর তুমি দুগ্ধপান করো, ঠিক আছে? এটাও আমাদের কি হচ্ছে, জন্মগত একটি প্রতিবর্ত ক্রিয়া। নেক্সট হচ্ছে অর্জিত প্রতিবর্ত ক্রিয়া। অর্জিত প্রতিবর্ত ক্রিয়াটা কি? সেটা হচ্ছে যেটা আমরা জন্মের পর আস্তে আস্তে শিখছি। যেমন শিশুর কথা বলতে শেখা, হাঁটতে শেখা, মুখস্থ করে আবৃত্তি করা, বাদ্যযন্ত্র বাজানো, গান গাওয়া, সাইকেল চালানো, এভরিথিং আমাদের নর্মাল সবকিছু জন্মের পরে শেখা। আমরা কিছু কিছু শিখেছি সেগুলো জন্ম থেকে শিখেছি, আদারওয়াইজ সব জন্মের পর। যখন আমরা ছোট থাকি তখন আমাদেরকে সবাই কথা বলতে শেখায়, তাহলে সেটা আমরা কি অর্জিত হচ্ছে, অর্জন করছি। তারপর আমাদেরকে পড়াশোনা শেখাচ্ছে, তারপর এই যে হাঁটতে শেখা, মুখস্থ করে আবৃত্তি বলা, সবকিছুই আমাদের কি হচ্ছে, অর্জিত প্রতিবর্ত ক্রিয়া। ওকে, এরপর আসছে একটা প্যাভলভের পরীক্ষা। এটা ইম্পর্টেন্ট না, তবে তোমাদের এটা গল্প আকারে আমি একটা শোনাচ্ছি। এখানে যেটা বলা আছে, একটা কুকুর, তাকে তার মালিক রোজ খেতে দিত। কুকুরকে যখন খেতে দিত তখন কি করতো না, ঘন্টা বাজাতো। প্রত্যেকটা টাইম যখন ঘন্টা বাজাতো, মানে খাবার সামনে রাখতো প্লাস ঘন্টা বাজাতো, তখন কি হতো, তার লালারস নির্গত হতো, মানে তার খিদে পেত, দিন সে খাবারটা খেত। একদিন তার মালিক কি করে, তার সামনে খাবারটা না রেখেই ঘন্টা বাজায়। সে তার উদ্দীপনা তাকে বলছে যে ঘন্টা বাজছে মানে আমার খাবার টাইম হয়ে গেছে, আর খাবার টাইম হয়ে গেছে মানে তখন তার লালারসটি কি হচ্ছে, নির্গত হচ্ছে। তাহলে কি হচ্ছে, সে কিন্তু সেটার সাথে অভ্যস্ত হয়ে গেছে, যে ও জানছে যে সামনে খাবার আসে কি ও জানে না, কিন্তু যখন ঘন্টা বাজছে তার মানে ওর খাবার টাইম হয়ে গেছে, এইটা ও ফিল করতে পারছে। দ্যাটস হোয়াই সে বুঝতে পারছে যে তার খাওয়ার দরকার। এখানে এটাই বলা হয়েছে, ঠিক আছে? এই জায়গাটা উঠে গেছে। এবার হচ্ছে রিফ্লেক্স আর্ক বা প্রতিবর্ত পথ। যে পথে প্রতিবর্ত ক্রিয়া স্নায়ু স্পন্দন আবর্তিত হয়, মানে যখন এই প্রতিবর্ত ক্রিয়াগুলো আমরা বললাম, সেটা তো একটা স্নায়ু, মানে স্নায়ুর মধ্যে দিয়ে সেই যে কাজটা হয়, সেই যে পথটা, সেই যে রাস্তাটা, সেটাকে বলা হচ্ছে রিফ্লেক্স আর্ক। ওকে, এর উপাদানগুলি কি, গ্রাহক বা রিসেপ্টর, রিসেপ্টর, তারপর হচ্ছে কি যে নিউরন স্নায়ু উদ্দীপনাকে কেন্দ্র করে কারক বা ইফেক্টরে বহন করে। কারক বা ইফেক্টর যেগুলো আমরা পড়লাম না আগে, কারক, গ্রাহক, তারপর সংজ্ঞাবহ নিউরন, আজ্ঞাবহ নিউরন, এই কাজগুলো একে অপরের সাথে কানেক্টেড, তো সেইগুলো এখানে বলা হয়েছে। এখানটাতে দেখো, এই তোমার ধরো প্রতিবর্ত পথ বা রিফ্লেক্সার, হ্যাঁ, এখানে নিউরনের এই যে স্ট্রাকচারটা দেখো, প্রতিবর্ত পথের বিভিন্ন অংশ, এটা খুব রেয়ার দেয়, নট ইম্পর্টেন্ট, মানে আমি বোর্ডের জন্য বলছি। এই হচ্ছে। তো এবার এই যে প্রতিবর্ত যে চাপটা, সেটা প্রতিবর্ত যে ক্রিয়াটা, সেই ক্রিয়াটা যেইভাবে তোমার আবর্তিত হয়, কি গ্রাহক থেকে কি হয়, সংজ্ঞাবহ নিউরন, দেন স্নায়ু কেন্দ্র, দেন আজ্ঞাবহ নিউরন, দেন কারক, ঠিক আছে? এরকম সেম যেমন আগেরটা বলেছিলাম গ্রাহক কারক যেটা ছিল, সেম অ্যাজ এটা। এবার হচ্ছে প্রাত্যহিক জীবনে আমাদের প্রতিবর্তর গুরুত্ব, সেটা কি, সেটা যদি মানে আমাদের বিভিন্ন হতে পারে। যেমন দেখো এখানে কি বলেছে, খাদ্য গলাধকরণের সময় খাদ্যবস্তু শ্বাসনালীতে ঢুকে পড়লে সঙ্গে সঙ্গে কাশি হতে থাকে, যাতে খাদ্যকণা শ্বাসনালী থেকে বেরিয়ে আসে। হয় না, যখন আমাদের কি হয়, আমরা যেটাকে বলি বিষম লেগে যায়, আমাদের যখন আমাদের খাদ্যনালীর পরিবর্তে যদি শ্বাসনালীতে চলে যায়, তখন আমরা কি হয়, কাশতে থাকি, দেন আমাদের খাবারটা বেরিয়ে আসে। সেটা কি হয়, সেটা কিন্তু প্রতিবর্ত, প্রাত্যহিক জীবনে আমাদের প্রতিবর্ত ক্রিয়ার কি গুরুত্ব। চোখে যদি হঠাৎ ধুলোবালি পড়ে, তখন কি করি আমরা, চোখটাকে ধুই বা চোখে
ফু ফু দিয়ে দিয়ে আমরা সেই ধুলোটাকে বার করার চেষ্টা করি। তো সেটাও একটা প্রতিবন্ধ ক্রিয়ার মানে গুরুত্ব আমাদের মধ্যে পড়ছে। নেক্সট আছে যে নাকের মধ্যে হঠাৎ কোনো বিজাতীয় বস্তু ঢুকে পড়লে সঙ্গে সঙ্গে হাঁচি হয়ে যায়। যেমন যাদের ধরো ধুলোতে অ্যালার্জি আছে বা যখন কারোর কোনো নোংরা কিছু আমাদের নাকের মধ্যে ঢুকে গেলে আমরা কি করে, আমাদের হাঁচি চলে আসে। তো এগুলো সবটাই কি হচ্ছে, একে অপরের সাথে সম্পর্কযুক্ত। ঠিক আছে, এই হচ্ছে তোমাদের আজকের ক্লাস, স্নায়ুতন্ত্র, নার্ভাস সিস্টেম। নাম হতে পারে এটা নার্ভাস সিস্টেম, বাট এই চ্যাপ্টারটাতে নার্ভাস হওয়ার কোনো দরকার নেই, যেটা আমি স্টার্টিং এও বলেছি। তো এখান থেকে কিন্তু আমাদের দেখো এখানে কি আমরা বেশিরভাগ কি দেখলাম, গঠন দেখলাম। পুরো চ্যাপ্টারটাতে নার্ভের গঠন, স্নায়ুতন্ত্রের গঠন, নিউরনের গঠন, তারপর এখানে যে তোমার মস্তিষ্কের গঠন, আমরা শুধু গঠনই দেখলাম। কারণ এগুলো ইম্পর্টেন্ট, অবভিয়াসলি গঠনগুলো ইম্পর্টেন্ট। গঠন থেকে আমাদের আমাদের ম্যাম এই গঠন থেকে আমাদের কি কোয়েশ্চেন আসতে পারে, ওই যে নিজল দানা প্রোটিন সংশ্লেষ করে, তারপর নিউরো ট্রান্সমিটার যেগুলো আমি বললাম পয়েন্ট টু পয়েন্ট। আবার মেইন এখানে কি মস্তিষ্ক যেটা দেখলাম, মস্তিষ্কের ওখানে কি আছে যে কাজগুলো, যে আমাদের দেহের ভারসাম্যকে নিয়ন্ত্রণ করছে, বা এই যে রাগ হচ্ছে কিসের, মানসিক আবেগ, এই সব কিছু। তারপর শ্বাসকার্য নিয়ন্ত্রণ করছে। এগুলো এক একটা তো ভাগ আছে, সেগুলোই আমাদের এখান থেকে দেখতে হবে। ঠিক আছে, এবার প্রত্যেকদিন আমি তোমাদেরকে কি করি, প্রত্যেকটা চ্যাপ্টার মানে প্রত্যেকটা টপিক পড়ানোর পরে আমি কি কোয়েশ্চেন গুলো বলে দিই। আজ আমি তোমাদেরকে দেখবো যে আমি যে টোটাল টপিক পড়লাম সেখানে ফার্স্ট টু লাস্ট কোন কোন জায়গায় বলেছি যে এইটা কোয়েশ্চেন হবে ইম্পর্টেন্ট এমসিকিউ, সেটা তোমাদেরকে আমি যেন দেখতে পাই তোমরা সেটা পড়েছো। যারা তোমার জাস্ট ভিডিও ইউটিউবে দেখছো তারা তোমরা এখানে কমেন্ট করবে, আর যারা তোমরা আমাদের গ্রুপে জয়েন আছো তারা গ্রুপে কমেন্ট করবে। আমি তোমাদের কোয়েশ্চেন দেখবো, তোমরা কোয়েশ্চেন করবে, রিপ্লাই না হয় আমি দেবো, আমি রিপ্লাই করে দেবো, অ্যান্সার করে দেবো, তোমরা কোয়েশ্চেন করবে। ঠিক আছে, ওকে, তাহলে আজকে এখানে, নেক্সট দিন আমরা চোখ স্টার্ট করব। ওকে, বাই, টাটা, থ্যাংক ইউ।